জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। আপাতত দেশেই মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা চলবে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। বিকেলে সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দলের সাথে আলোচনা ও পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে তিনি এসব কথা বলেন। প্রেস উইং জানিয়েছে বুধবার বিকেলে ১৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। জাতীয় বার্নে আরেকজনকে নেয়ার পর ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে। সব মিলিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে ৫৭ জন। এর আগে জাতীয় বার্নে পরিচালক জানান, বার্নে ৮ জনের অবস্থা সংকটাপন্ন আর ১৩ জনের অবস্থা গুরুতর। বাকি ২৩ জনকে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে রাখা হয়েছে। বলেন, বিদেশি বিশেষজ্ঞ ও দেশীয় চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতি ১২ ঘন্টা পর চিকিৎসকদের বোর্ড বসছে। প্রতিনিধি দল কতদিন বাংলাদেশে থাকবে তা প্রয়োজন ও সমন্বয়ের উপর নির্ভর করবে বলেও জানান বার্ন ইউনিটের পরিচালক। আজকের যে ফাইনাল আউটকাম সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট ৪৪ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে, ভর্তি আছে। আমরা নিজেরা যেভাবে আলোচনা করছিলাম বা পেশেন্টের ম্যানেজমেন্ট করছিলাম, সিঙ্গাপুরের যে ভদ্রলোক আসছেন উনি আমাদের সঙ্গে বসছিলেন। অ্যাকচুয়ালি উনি সরাসরি কোনো চিকিৎসা পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কোনো কথা বলেননি। আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি, আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন। এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা আবার ঠিক করেছি। আমাদের এখানে এই মুহূর্তে আমাদের গতকাল পর্যন্ত ছিল ১০ জন, তারপর গতকাল রাত ১২টা ১৫ মিনিটে আরেকজনের মৃত্যু হয়েছে। সর্বমোট মিলিয়ে আমাদের হসপিটালে আসার পরে ১১ জনের মৃত্যু হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত অনেকের পরিচয় শনাক্তে এরই মধ্যে ৫ পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। এছাড়া দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সব পরিবারের সহযোগিতা পেলে দ্রুত ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে নিখোঁজদের শনাক্ত করা সম্ভব হবে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিএমএইচ মর্গে রাখা ৬টি মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মন্ত্রণালয় বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইতিমধ্যে এইসব মরদেহ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সিআইডি ল্যাবরেটরিতে ডিএনএ বিশ্লেষণ করা হবে। অন্তর্বর্তী সরকারকে দুর্বল সরকার হিসেবে আখ্যা দিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক দলগুলোর পরামর্শ না নেয় সরকারের লেজে গোবরে অবস্থা হয়েছে। এ সময় নতুন দলকে অতিরিক্ত প্রোটোকল দেয়াকে দৃষ্টিকটু বলেও মন্তব্য করেন অনেকে। বুধবার বিকেলে যমুনায় দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ১৩টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে এসব বলেন তারা। আর বলেন, ৫ আগস্টের মধ্যে জাতীয় সনদ ঘোষণা করতে হবে। এর সময় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কেউ কেউ অভিযোগ করেন, সরকার রাষ্ট্রীয় খরচে একটি নতুন দলকে অতিরিক্ত প্রোটোকল দিচ্ছে, যা দৃষ্টিকটু। বুধবার বিকেলে ৩:৩০ থেকে শুরু হওয়া বৈঠক চলে ঘণ্টাখানেক। ওনারা হুটহাট করে এক একটা সংকট হয় দেশে, তখন ডাকেন এবং শো করেন সবাই একমত। রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা পরামর্শ না করে এককভাবে তারা এখানে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ পরিচালনা করতে গিয়ে একটা লেজে গোবরে অবস্থা তারা তৈরি করেছে। কোনো রাজনৈতিকভাবে দলকে এমনভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে যা অত্যন্ত দৃষ্টিকটু। 4টা দলকে কোন ক্রাইটেরিয়ায় বড় দল কিংবা প্রধান দল হিসেবে তারা সিলেক্ট করলো, এবং তার মধ্যে একটা দলের তো নিবন্ধনই নাই, সদ্য গঠিত হয়েছে। সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। যে সরকার দুর্বল সরকার বলে মনে হচ্ছে আমাদের কাছে। যদি আপনি আমাদের সংস্কারও ভালো মতো করতে না পারেন, যদি নির্বাচনও আপনাকে দিয়ে একটা ভালো নির্বাচন না হয়, তাহলে অনুরোধ করব আপনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চলে আসেন। গোপালগঞ্জের এনসিপির উপর হামলার ঘটনায় রাজনীতি জড়িত ও নির্বাচন বানচালের চেষ্টা আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব
গুলশানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত 15 বছরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর সাথে বৈষম্য করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে সব বৈষম্য দূর হবে। গোপালগঞ্জের ঘটনা, এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। গত 15 বছরে আপনার বৈষম্যের সৃষ্টি করা হয়েছে অত্যন্ত মানে সচেতনভাবে। এই জাতিগোষ্ঠীর মানুষেরা যারা আপনার একটু অর্থনৈতিক দিক দিয়ে, বৈষম্যের দিক দিয়ে, চাকরি বাকরির ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে সুবিধাভাবে একটু বঞ্চিত হয়েছেন, তাদেরকে কি করে সামনের দিকে আরো টেনে নিয়ে আসা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। আগামী বছরের প্রথমার্ধে জাতীয় নির্বাচন না হলে বিভিন্ন জটিলতার শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে সিলেটের বিয়ানীবাজারে জনশক্তি ও সুধী সমাবেশে এই শঙ্কা প্রকাশ করেন তিনি। স্বচ্ছ এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে। সমতল মাঠ নিশ্চিত করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, কোনো মাস্তানতন্ত্র চলবে না, কালো টাকার খেলা মানব না। এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশেই নির্বাচন দিতে হবে। নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি হবে, বুঝ আমাদের আছে, কিন্তু আমরা কোনো প্রিমেচিওর ডেলিভারি চাচ্ছি না। নিজেদের মতপার্থক্যে আওয়ামী লীগ ও তাদের দোসরদের অরাজকতার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে চাঁদপুরে পদযাত্রা সমাবেশে অংশ নিয়ে তিনি কথা বলেন। একই সমাবেশে স্বাস্থ্য উপদেষ্টার আলোচনা করে পদত্যাগের দাবি জানান দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মাইলস্টোন কলেজ ট্র্যাজেডিতে পদযাত্রার সাময়িক স্থগিতের একদিন পর সকালে চাঁদপুর সার্কিট হাউস থেকে শুরু করা হয় এনসিপির 23তম দিনের কর্মসূচি। নিহতদের স্মরণে বের করা হয় শোকের র্যালি। এরপর শুরু হয় পদযাত্রা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে র্যালিটি চাঁদপুর বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। এতে এনসিপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশকে আর কোনো ফ্যাসিবাদের কবলে পড়তে দেয়া হবে না। এর আগে সকালে সার্কিট হাউসে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। আবেগঘন পরিবেশে জুলাই হত্যার বিচার দাবি করেন তারা। আমাদের অনেক মত থাকতে পারে, ফ্যাসিস্ট বিরোধী যারা লড়াই করেছি মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। ওনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতি বিলম্বে এই জনগণের যে টাকা পয়সা নিয়ে উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্র কোষাগারে জমা দিয়ে উনার অনীতি বিলম্বে পদত্যাগ করা উচিত। অন্তর্বর্তী সরকার তৎপর না হওয়ার কারণেই দেশব্যাপী পতিত ফ্যাসিবাদ মাথা সারা দিয়ে উঠছে বলে মন্তব্য করেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা। বলছেন, বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনকে আরও সোচ্চার হতে হবে। প্রেস ক্লাবের সামনে সংগঠনটির ঢাকা মহানগর শাখার আয়োজনে পতিত ফ্যাসিবাদের দেশবিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদ সমাবেশে তারা একথা বলেন। বক্তারা বলেন, দেশে বিদেশে বসে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রয়োজনে হলে দেশ ও জনগণকে জুলাই অভ্যুত্থানের মতো জুলুমের বিরুদ্ধে ফের দাঁড়াতে হবে। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনাকে নিয়েও একটি গ্রুপ পরিবেশ খোলাটে করতে চায় বলে অভিযোগ করেন তারা। ঢাকা জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় চালু করা নিয়েও তীব্র সমালোচনা করে ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা। কোথাও কোনো ফ্যাসিবাদের দোষর থাকলে তাকে প্রতিহত করুন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। 1 মাসের মধ্যে প্রশাসন সংস্কার করব। পরবর্তী মাসে খুঁজে খুঁজে পতিত ফ্যাসিস্টদেরকে বের করে জেলে ঢুকিয়ে চাঁদাবাজদেরকে বাইরে সোজা করে দিব। যদি আবারও একটু উত্থান আমাদের তৈরি করতে হয়, এদেশের ছাত্র সমাজ দেশের বাইরে যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে এবং এদেশের ইন্টারিম যদি
ছাত্র সমাজের সেই জুলাইয়ের চেতনাকে, সেই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হয়, এর জন্য যদি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়, এর দায়ভার এই সরকারকে নিতে হবে। জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে কেউ কেউ বিভিন্ন অপকর্ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইশরাক হোসেন। পুরান ঢাকার কবি নজরুল ইসলাম সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণ সভায় তিনি আর বলেন, এনসিপির প্রধান উদ্দেশ্যই হলো বিএনপির নামে বদনাম করা। এ সময় এনসিপিকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, বিএনপি এনসিপির শত্রু না, গোপালগঞ্জেই তাদের আসল শত্রু। এ সময় সরকারের সমালোচনা করে বলেন, গত 1 বছরে দৃশ্যমান কোনো বিচার করতে পারেনি সরকার। সেই সাথে বর্তমান সরকারের চারপাশে বিগত আওয়ামী সরকারের দোসর বসে আছে বলেও মন্তব্য করেন ইশরাক। আলোচনার শেষে শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন ইশরাক হোসেন। সোল এজেন্সি বা এটার একটা একক কৃতিত্ব নেওয়ার একটা গ্রুপ সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়, এবং তারা বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে। আমি মনে করি তাদের এই অপকর্ম রুখে দেওয়ার দায়িত্ব আমাদের, যদি শহীদদের আত্মার প্রতি আমরা সেই শ্রদ্ধার জায়গাটি ধরে রাখতে চাই। বাংলাদেশের জনগণ সরাসরি ভোট দানের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে, এবং পরবর্তীতে সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বা চাকরির ক্ষেত্রে যাতে কোনো বৈষম্য না হয়, এরকমই তো একটা রাষ্ট্র দেখার জন্য তার আন্দোলনে নেমেছিল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ ইরান। এর জন্য দরকার হলে ইসরায়েলের সঙ্গে ফের যুদ্ধ করতেও প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা ও ইসরায়েলি নেতাদের একের পর এক উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন দেশটির প্রেসিডেন্ট। এ সময় চলমান যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও ইরান আশাবাদী নয় বলে জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে পেজেশকিয়ান আরও বলেন, ইসরায়েল যদি আবার হামলা করে তাহলে তেহরান আরও গভীরে আঘাত হানবে। এর জন্য ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে পরমাণু ইস্যু নিয়ে ইউরোপের দেশগুলোর সঙ্গে আলোচনার নতুন ধাপ তুরস্কে শুরু হতে যাচ্ছে শুক্রবার। 2015 সালের পারমাণবিক চুক্তির ইউরোপীয় অংশীদার ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে, আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে আবারও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ে সামনে রেখে বাহরাইনের বিপক্ষে 2টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। ন্যাশনাল টিমস কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন কমিটির সদস্য আমির খান। তবে আসরের জন্য ফুটবলার থেকে কোচ নির্বাচন কোনো বিষয়েই সিদ্ধান্ত আসেনি এখনো। আন্ডার-23 টিমের 18 আর 22 তারিখে বাহরাইনের সাথে খেলার একটা কথা হয়েছে যে 18 আর 22 তারিখে খেলাটা হবে বাহরাইনে। এটা এখন তো আসলে মানে জাস্ট আজকে এটা কনফার্ম করলো। আসলে 2টা টিমের ছিল তো, বাহরাইন আর চায়নাটা যেহেতু হয় নাই, তো বাহরাইন হয়েছে। এই পর্যন্তই আজকে সিদ্ধান্ত হয়েছে। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন রাজা নকভি। বৈঠকের শুরুতে পিসিবি চেয়ারম্যান রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানান। বৈঠকে ক্রীড়াক্ষেত্রে বিশেষ করে ক্রিকেট, হকি ও কাবাডি সহযোগিতা ও উন্নয়ন বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও দুই দেশের যুব সমাজের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। এই গুরুত্বপূর্ণ বৈঠকটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক, বিশেষ করে যুব ক্রীড়া, শিক্ষা ও নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে সহযোগিতা আরও উচ্চতর দিকে নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।